করোনার কারণে এবছর হবে না পিইসি পরীক্ষা। প্রয়োজন করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর প্রস্তুতি, 24 ঘন্টায় 45 জনের মৃত্যু। 3 বছরে ফেরত যায়নি কোনো রোহিঙ্গা পরিবার। চলে গেলেন মুক্তিযুদ্ধের বীর সেনানী সিআর দত্ত। দেখছেন এটিএন নিউজ। 6টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত। করোনার কারণে বাতিল হয়ে গেল এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি। হবে না মাদ্রাসার ইবতেদায়ী সমাপনী পরীক্ষাও। তার বদলে স্বাস্থ্যবিধি মেনে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে। বিস্তারিত জানবো আরিফ জামালের রিপোর্টে। মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বরে খোলা গেলে কি হবে, অক্টোবর বা নভেম্বরে খুললে কি হবে, এমন একাধিক প্রস্তাব সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তের কথা জানালেন। সেপ্টেম্বরে স্কুল খোলা সম্ভব না হলে পিইসি পরীক্ষা হবে না, এমন প্রস্তাবও ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। পিইসির বদলে বার্ষিক পরীক্ষা হবে, তবে তা কিভাবে নেওয়া হবে সেই ভার দেয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। এবার বৃত্তি দেয়া হবে না, তবে উপবৃত্তি দেয়া হবে বলে সচিবালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়। এবছর আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নিব আমরা বিভিন্ন পদ্ধতিতে। যদি স্কুল খোলা যায় সব বিদ্যালয় নির্ধারণ করবে যে তাদের পরীক্ষার মডালিটিটা কিভাবে হবে। এটা কি এমসিকিউ হবে না তারা প্রধান শিক্ষকই এটাকে সিদ্ধান্ত নেবে। পঞ্চম ছাড়া প্রাথমিকের অন্য ক্লাসেরও মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা নেবে স্কুলগুলো। নভেম্বরেও স্কুল খোলা সম্ভব না হলে কি হবে সেই বিকল্প চিন্তাভাবনাও মন্ত্রণালয়ের আছে, তবে খোলা যাবে সেটা ধরে নিয়েই এগোতে চান তারা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে ব্রিফিং এ জানানো হয় যে আমরা কিন্তু 2 মন্ত্রণালয় বসেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে কবে স্কুল খুলবে। আমরা হয়তো এই 26 আগামী বৃহস্পতিবারের মধ্যে এটা সিদ্ধান্ত নিব যে কবে স্কুল খুলতে পারবো। 2009 সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার পিইসি ও ইবতেদায়ীতে প্রায় 29 লাখ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এছাড়া অষ্টম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। বছরের শেষের দিকে বিশেষ করে শীতের 3টি মাসে দেশে কমে আসবে করোনার প্রকোপ, এমন আশাবাদ কারো কারো। তবে বিশেষজ্ঞরাই বলছেন বাংলাদেশ এখন করোনার প্রথম ঢেউয়ের শেষ টানে আছে, দরকার দ্বিতীয় ঢেউ সামলানোর প্রস্তুতি। করোনা প্রকোপ বাড়া কমা নিয়ে বিশেষজ্ঞদের এমন নানা মত, কিন্তু একটি ব্যাপারে ঐক্যমত্য, সাবধানতা। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। শুরুতে ছিল সীমাহীন আতঙ্ক, এখন স্বাভাবিক জীবনে ফেরার তারা। প্রথম ওয়েভ বা দ্বিতীয় ওয়েভ বোঝেন না সাধারণ মানুষ, কঠিন কথায় আগ্রহও নেই। করোনা ঠিক কবে দূর হবে সেই প্রশ্নের উত্তরটাই চান সোজা করে, কিন্তু প্রশ্নটা সহজ হলেও উত্তরটা এখনো খুব কঠিন। হাসপাতালগুলো থেকেও করোনা ডেডিকেশনের বাধ্যবাধকতা উঠেছে, কিন্তু আগের মতোই আসছেন করোনা রোগীরা, সেবা নিচ্ছেন। রোগীদের সংখ্যা কিন্তু কমে যায়নি, আগের মতোই আছে। আমাদের মানুষজন জীবিকার প্রশ্নে বা ঘোরাফেরা করছে, যারা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলছে না, তারপরও যে হারে বৃদ্ধি হওয়ার কথা ছিল সেই হারে কিন্তু বৃদ্ধি হচ্ছে বলে আমার মনে হয় না। শুরু থেকে আসার কথাই শোনাতে চেয়েছেন সার্সের কুইক টেস্টের আবিষ্কারক অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। করোনার এই পর্যায়ে তার হিসেব বলছে শীতের আগেই কমবে করোনার প্রকোপ। তবে আমার ধারণা যে ইনফেকশনটা ধীরে ধীরে কমে আসছে, কারণ এই যে যাদের মধ্যে অ্যান্টিবডি এসছে বা যাদের মধ্যে যারা ইনফেক্টেড হওয়া সেরে গেছে এবং যাদের মধ্যে অল্প মাত্রা ইনফেকশন হয়েছে অথবা যারা জানেই না ভাইরাস তাদের সংস্পর্শে এসছে, এদের সংখ্যা এখন নেহাত কম না।
এবং এরাই কিন্তু একটি পর্যায়ে ভাইরাসের মাল্টিপ্লিকেশনকে বন্ধ করে দেবে। এবং আমার আশা শীতের মৌসুমে আমরা হয়তোবা অধিকাংশ মানুষ আমাদের জনগোষ্ঠী এই রোগের হাত থেকে মুক্তি পাবে। করোনা ওয়েভের হিসেবটা বেশ জটিল, বিদেশের সঙ্গে বাংলাদেশকে পুরো মেলানোও যায় না। তবু পরিস্থিতি বিশ্লেষণে বিশেষজ্ঞদের অনুমান, দেশে করোনার প্রথম ওয়েভটা টেনে টুনে শেষের দিকে, দ্বিতীয় ওয়েভ সামলাতে হবে নির্ভুল প্রস্তুতিতে। আমাদের ফার্স্ট ওয়েভটা হয়তো একটা শেষের দিকে যাচ্ছে, থ্রু মিউটেশন এটা কিছুটা কিন্তু ওর ফাইটিং পাওয়ারটা বা ভিরুলেন্সটা কমে আসছে। এখন সেকেন্ড ওয়েভ বলতে হলে নাম্বার অফ কেস কিন্তু গ্রাজুয়ালি বাড়তে হবে এবং এটা একটা স্থিতি অবস্থায় থাকতে হবে। শুধু কোভিডের জন্য না, যে কোনো ডিজিজের জন্য এখন সার্ভেলেন্স তৈরি করা দরকার। সেটা আমাদের চিকিৎসার প্রস্তুতি করতে পারবো না, দ্বিতীয় ওয়েভের প্রস্তুতি করতে পারবো না। আমরা এমনকি টেস্টের সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, ডায়াগনোসিসের সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি এগুলো কোনোটাই নির্ধারণ করতে পারবো না যদি না আমরা সেটা জানি। করোনা বৈশ্বিক মহামারী, সবাই নাকাল। এখনো নেই কোনো অব্যর্থ ভ্যাকসিন, তবু বাঁচার কটা সহজ উপায় যে পাওয়া গেছে সেগুলোতেও অনেকের গাফিলতি, অনীহা, নানা অজুহাত। আতঙ্ক তাড়ানোর উৎসাহ দিলে কেউ কেউ সতর্কতাও ছেড়ে দেন, অথচ বিশেষজ্ঞরা বারবারই সাবধান করছেন আপাতত আঁকড়ে থাকতে হবে মাস্ক ও হাত ধোয়ার অভ্যাসটা। যত বেশি নন ক্লিনিক্যাল ফর্ম ইনফেকশন হবে তত কিন্তু ভাইরাসের উৎপাদন কম হবে এবং পরিমাণ ভাইরাসের বাতাসের পরিমাণ কমে আসবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। জানাবো দেশের আজকের করোনা পরিস্থিতি। করোনায় দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল ৪,০২৮ জনের। মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘণ্টায় দেশের ৯১টি ল্যাবে ১৪,১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২,৫৪৫ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭.৯৮%। এই পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২,৯৯,৬২৮। সবশেষ ৩,৮৮১ জনকে নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১,৮৬,৭৫৬। স্বাস্থ্য সচেতনতা তেমন বাড়েনি, তবে জীবিকা নিয়ে শঙ্কায় রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার নিম্ন আয়ের মানুষ। করোনাকালে শুরুতে যারা কাজ হারিয়েছেন তাদের অনেকেই কাজে ফিরলেও কাজ না পাওয়াদের তালিকাও দীর্ঘ। করোনার কারণে করাইল বস্তির বন্ধ দোকান দীর্ঘদিন পর খুলেছেন শামসুল ইসলাম। সংসার চালানোর চিন্তা কমেছে ঠিকই, তবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই স্বাস্থ্য সচেতনতা বাড়েনি খুব একটা। এখন পর্যন্ত একটা হয়েছে, যার ফলে কোনো ভয় নাই। শুধু শামসুল ইসলাম নন, করাইল, ভাসানটেক, বেগুনটিলার পুরো এলাকাতেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটি চোখে পড়ল না। সবই যেন আগের মতোই স্বাভাবিক। নিউ নর্মাল লাইফে করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত এখানকার সবাই। যারা গরিব আছে এরা তো দিনমজুরি, ডেলি তো কাজে যাইতে হবে, এরা করোনারে ভয়ই করে না কি। যারা ওইটা ভয় পায় যে জ্বর হয়েছে, কোথায় যাব, কি করব, কত টাকা খরচ হবে, আমাদের কাছে ওরকম টাকাও নাই, যা অনেকে ওষুধ কিনে দেখা যাচ্ছে বাসায় খেত। আরো অনেক বেশি আক্রান্ত হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি এটা আসলে সৃষ্টিকর্তার কোনো রহমত অথবা এইসব মানুষদের বডি স্ট্রেংথ অনেক ভালো। করোনা সংক্রমণের হটস্পট হওয়ার যে আশঙ্কা ছিল রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলো, তা কমে এসেছে। তবে করোনার প্রভাব এসব এলাকার মানুষের জীবিকার উপর পড়েছে ব্যাপকভাবে। কাজ হারানোয় রোজগার বন্ধ হয়েছে। টিকে থাকতে না পেরে রাজধানীও ছেড়েছেন অনেকে। তারপরও পরিস্থিতি বদলানোর মন্ত্রটা ঠিকই জানেন এসব মানুষ। তাই তো অনেকেই পেশা বদলে নতুন কর্মসংস্থানের চেষ্টা করছেন। পেশা অনেকে পরিবর্তন করে, যারা চাকরি করতে চাকরি নাই, যারা প্রাইভেট কার চালাইতে রিক্সা চালাইতেছে, যারা রোজগার আনে রোজগার খায়া করার বেশি সমস্যা। আমরাও কাজ করছিলাম, এখন আম করে এখনো ডাকে নেই, এখনো আমরা এখন পানের ব্যবসা করে খাইতেছি, সিগারেট বেচে খাইতেছি। ৩-৪ মাসের ঘর ভাড়া বাজে গেছে। জীবিকার জন্য কাজে ফেরাটা জরুরি, সেই সাথে করোনার এই সময়ে স্বাস্থ্য নিয়ে সচেতনতা আরো বেশি দরকার। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। ঢাকায় আরও ১.৫ লাখ নতুন গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছাতে উপকেন্দ্র নির্মাণ সহ ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে
একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। 5টি প্রকল্পের খরচ হবে 2,570 কোটি 15 লাখ টাকা, যার মধ্যে সরকার দেবে 1,485 কোটি 13 লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল 82 কোটি 60 লাখ এবং বৈদেশিক উৎস থেকে পাওয়া যাবে 1,002 কোটি 42 লাখ টাকা। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী এসব প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। 4 মন্ত্রণালয়ের 5টি প্রকল্প, এর মধ্যে 3টা ছিল সম্পূর্ণ নতুন আর 2টা সংশোধিত। এই 5টি প্রকল্পের মোট ব্যয় হলো 2,570 কোটি 15 লাখ টাকা। ইনক্লুসিভ পাওয়ার সকলের জন্য পারছে তাকে সহায়তা করব, অথবা তার নিজের সক্ষমতা বাড়ছে তাকে আমরা প্রোভাইড করবো, আর ক্যাপাসিটি বৃদ্ধি করবো। এবং লো ভোল্টেজ পায়, এটা দিয়ে তার কাজ হচ্ছে না, সে এখন টিভি চালাবে, আজকাল তো মাইক্রো ওভেন অনেকেই চালায়, এইগুলা কন্টিনিউয়াস কাজ হচ্ছে। এবারে জানাবো রোহিঙ্গা প্রসঙ্গে। রোহিঙ্গা সংকট সমাধানে 3 বছরেও ব্যর্থ বিশ্ব। এখনও জাতিসংঘের ফোকাস অর্থ সংগ্রহেই। চীনের দ্বিপক্ষীয় সমাধানের গল্পে আটকে আছে প্রত্যাবাসন। এর মধ্যেও আশার আলো দেখাচ্ছে 2 আন্তর্জাতিক আদালত, আইসিসি ও আইসিজে। কেউ কথা রাখেনি। পুরো 3টি বছর কেটে গেল। চীন বলেছিল তারাই রাজি করাবে মিয়ানমারকে। চীন এখন ব্যস্ত কোভিড টিকা নিয়ে বিশ্ব রাজনীতিতে। 3 বছরে ফেরেনি একটি রোহিঙ্গা পরিবারও। আমাদের প্রসেসটা একটু স্লো হয়েছে, এর মূলে হচ্ছে কোভিড, আর ওরা আরেকটি অজুহাত দেয়, তাদের দেশে ইলেকশন হবে। ইতিমধ্যে আরো আমরা 6 লক্ষ লিস্ট দিয়েছি, তারা এগুলো ভেরিফাই করে আমাদের পাঠিয়েছে। কিছু 30,000-এর মতো তারা দিয়েছে। তাদের এন্টার যাচাই প্রসেসটা অত্যন্ত দীর্ঘতি, এতে মনে হয় না কোনো ধরনের আন্তরিকতা আছে। মিয়ানমারের ভেতরে এই জনগোষ্ঠী বা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আরেকটু বেশি বোধহয় জনমত তৈরি করার প্রয়োজন আছে। তারা যে নিগৃহীত, তারা যে অত্যাচারিত, এই ন্যারেটিভটা কিন্তু ওখানে খুব বেশি প্রচারিত হচ্ছে না। কিছু কিছু কাজ আমাদের করা দরকার বলে মনে করছি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রোহিঙ্গা সিদ্ধান্ত তো মিয়ানমার সরকার নিতে হবে। বিশ্ব মোড়লদের দড়ি টানাটানিতে অচল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রোহিঙ্গা গণহত্যা নিয়ে কথা উঠলেই ভেটো ক্ষমতা দেখিয়ে দিচ্ছে চীন, রাশিয়া। এতদিন রোহিঙ্গা গণহত্যা নিয়ে নিশ্চুপ ভারত নিরাপত্তা পরিষদের 2021-22 সালের অস্থায়ী সদস্য হচ্ছে। বাংলাদেশ এবার তাকিয়ে সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্র আদৌ কিছু করে কিনা সেটা দেখার অপেক্ষায়। We will continue to work on it both in the UN Security Council and bilaterally with our এখন ধরেন বাংলাদেশ বিভিন্ন কারণে বাংলাদেশ বেশ গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক শক্তিদের কাছে। চীন এবং ভারত 2 দেশের সাথেই এই বিষয়টা নিয়ে দর কষাকষি করার ক্ষেত্রে আমাদের অবস্থানটা 3 বছর আগের চাইতে বোধহয় একটু সতেজ হয়েছে, যদি আমরা সেটা ব্যবহার করতে চাই। রোহিঙ্গা গণহত্যার দায়ে জাতিসংঘের বিচারিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় এখনো সবচেয়ে বড় আশার আলো। রোহিঙ্গা গণহত্যার দায়ে এই মামলায় গত 23 জানুয়ারি মিয়ানমারকে 4 দফা পদক্ষেপ নিতে নির্দেশ দেয় আইসিজে। যে শুনানিতে গণহত্যা লুকাতে রোহিঙ্গাদের উপর মানবতা বিরোধী অপরাধের কথা স্বীকার করে ফেলেছে মিয়ানমার। ইট ইজ এ সাকসেস স্টোরি। একটা ইন্টারিম জাজমেন্ট দিয়েছে এবং মায়ানমারকে যথেষ্ট প্রেসারে রেখেছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি রোহিঙ্গাদের উপর মানবতা বিরোধী অপরাধ তদন্তের অনুমতি দিয়েছে গত বছরের নভেম্বরে। এই বিচারে বাংলাদেশে আইসিসির আদালত বসানোর জন্য সংস্থাটির কাছে আবেদন জানিয়েছে রোহিঙ্গাদের জন্য কাজ করা একাধিক সংগঠন। যদি আইসিসি আমাদের কাছে সে ধরনের অনুমতি চায়, তখন আমরা সেটা সক্রিয়ভাবে আমরা বিবেচনা করব, যেহেতু তাদের বাল্ক অফ দ্য উইটনেসেস এখানেই আছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের খরচ জুটাতে জাতিসংঘ কিংবা বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হলে চরম বিপাকে পড়বে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, মানবতার জন্য বাংলাদেশের উদার নীতি বিশ্বের কাছেই অনুকরণীয়, কিন্তু নির্যাতিতদের মানবতা দেখানো ভুল প্রতিষ্ঠিত হলে পুরো বিশ্বকেই তার মাসুল গুনতে হবে। আরাফাত সিদ্দিকীর রিপোর্ট। রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে গত কয়েক বছরে বাংলাদেশ হারিয়েছে প্রায় 6,800 একর বনাঞ্চল। এর মধ্যে কয়েকশো বছরের পুরনো প্রাকৃতিক বন রয়েছে প্রায় 4,200 একর। বন বিভাগের তথ্য অনুযায়ী বন ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য প্রায় 2,000 কোটি টাকা। Deforestation in the hilly areas
increased the risk of landslides, raised the threats of flash floods, and intensified the likelihood of damages from cyclones. Agricultural production in Cox's Bazar has been affected, and most of the cultivable lands there are being used for shelters, operational activities, and infrastructures of the UN agencies and other partners. শুধু তাই নয়, রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দিতে নোয়াখালীর ভাসানচরে যে স্থাপনা নির্মাণ করা হয়েছিল এর জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে ৩,২২৬ কোটি ৭৫ লাখ টাকা। যদিও আন্তর্জাতিক বাধার মুখে এই বিশাল স্থাপনা এখনো কোনো কাজে লাগেনি। বিশেষজ্ঞরা বলছেন, সব দিক থেকে আন্তর্জাতিক এই ইস্যুর ব্যয়ভার আন্তর্জাতিক সম্প্রদায়কেই বহন করতে হবে। স্মরণ করিয়ে দিতে হবে বিশ্ববাসীকে বিভিন্ন মাধ্যমে যে রোহিঙ্গা ইস্যুটা আছে, রোহিঙ্গা ইস্যুটা থাকবে এবং প্রকৃতি এবং আমাদের পরিবেশের উপর একটা বিশাল প্রভাব ফেলেছে। আমাদের প্রশাসনিক ব্যয় আছে এখানে, আমাদের বিভিন্ন রকমের বাজেটারি সাপোর্ট আমরা সেখানে দিচ্ছি, আমরা সেখানে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টও দিচ্ছি। কিন্তু তারপরেও থেকে যায় যে যদি আন্তর্জাতিক সম্প্রদায় এখানে আর সাহায্যের হাত না বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের ঘাড়ে বোঝাটা অনেক বেশি বেড়ে যাবে। মিয়ানমারের গণহত্যা থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ যে মানবতা দেখিয়েছে তা প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। যদিও শুধু ভাবমূর্তি বৃদ্ধির কথা ভেবে বাংলাদেশ এই মানবতা দেখায়নি। ওই সময়ের বাংলাদেশ কিন্তু আমরা পার হয়ে এসেছি। বাংলাদেশ এখন উন্নয়নের ডেভেলপমেন্ট মডেল, বাংলাদেশ এখন পিস কিপিং এ বড় রোল প্লে করে। বাংলাদেশ যে কোনো, সেটা এসডিজি বলেন বা পিস ইনিশিয়েটিভ বলেন, যে কোনো বিষয়ে বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা পালন করে। আর তাই বাংলাদেশ মানবতা দেখিয়ে বিপাকে পড়লে তা বিশ্ব মানবতাকেই প্রশ্নবিদ্ধ করবে। বিশ্ব মোড়লদের একথাই বারবার মনে করিয়ে দেয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এদিকে ৩ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা জানেন না তারা নিজ দেশে ফিরতে পারবেন কিনা। তবে জেলা প্রশাসন সতর্ক, এবার কোনো সমাবেশ করা যাবে না। কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। ২০১৭ সালের ২৫ আগস্টের আগে পরে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১১.৫ লাখ রোহিঙ্গা। তাদের সবারই রয়েছে নিজ দেশের সেনাবাহিনীর কাছে হত্যা, ধর্ষণ, নির্মম নির্যাতনের রক্তাক্ত স্মৃতি। এরপর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ দফায় দফায় বৈঠক করেছে, চলছে কূটনৈতিক তৎপরতা। অথচ ৩ বছরেও শুরু করা যায়নি প্রত্যাবাসন। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এখন সব উদ্যোগই এক অর্থে বন্ধ। রোহিঙ্গা রিফিউজিদেরকে যেন তাদের স্বদেশে আমরা পাঠিয়ে সসম্মানে পাঠাতে পারি, এই ব্যাপারে সরকার সদা সচেষ্ট এবং এই সরকার সেই প্রত্যাবাসন যেন সঠিকভাবে ঠিক সময় মতো হয় সেই চেষ্টা করে যাচ্ছে। বছরের পর বছর যায়, সংশয় এবং সংখ্যা শেষ হয় না। রোহিঙ্গারা জানেন না কবে তারা নিজ ভিটায় ফিরে যাওয়ার অধিকার পাবেন, আদৌ পাবেন কিনা। এখনো যদি ভালো এখন শান্তি দিলে যাই নিজের টানা বললে যাই আর হাড়া জানা বললে যাই যাইতো খুব স্যার আর এখনো যাই আর নেছে আর তো পাওয়া যাবো আমাকে আর দুনিয়ার বিচার কথা দিয়ে বিচার মোতাবেক হইলে না আর যাই আমার মনকে খেলা মাজাব দিম বই। গত বছরের এই দিনে বড় ধরনের সমাবেশ করে আলোচনা সমালোচনার জন্ম দেয় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। জেলা প্রশাসন বলছে সে সমাবেশ ছিল অনাকাঙ্ক্ষিত। দিবসের উছিলায় এবার কোনো সমাবেশ করতে দেয়া হবে না। সবাইকে আমরা সরকারের যে অবস্থান সেটা জানিয়ে দিয়েছি। এই ধরনের বৃহৎ কোনো সমাবেশ করার কোনো সুযোগ থাকবে না। তবে নিশ্চয়ই তারা যেহেতু নিপীড়িত, নির্যাতিত, তারা নিয়ন্ত্রিতভাবে খুব সীমিত পরিসরে তাদের এই বিষয়টা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এটা নিশ্চয়ই সকল আইনশৃঙ্খলা বাহিনী সহ জেলা প্রশাসন সকলের সেখানে একটা সুনির্দিষ্ট তীক্ষ্ণ নজর থাকবে। বাংলাদেশের মানুষও চান রোহিঙ্গারা ফিরে যাক, আর রোহিঙ্গারা চান পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিয়ে নিজ দেশে ফিরতে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। অন্যদিকে রোহিঙ্গাদের ফেরাতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে বলে জানালেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সড়ক বিভাগের কুমিল্লা জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আমরা আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের
আগ্রহ কমে গেলে 11 লাখ অতিরিক্ত মানুষের বোঝা বাংলাদেশ কিভাবে বইবে? এ বিষয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। অন্য প্রসঙ্গ, প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে 3.5 কোটি টাকা আত্মসাতের অনুসন্ধান চলছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ের রাশিদের মাধ্যমে লুট হয়েছে 2.5 কোটি টাকা। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদারের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে রীতিমতো হতবাক দুদক। প্রতিদিনই তার অর্থ আত্মসাতের খোঁজে নতুন নতুন তথ্য পাচ্ছে কমিশনের টিম। মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাশেদুল হককে, যিনি ইন্টারন্যাশনাল লিজিং নামের একটি অর্থলগ্নি প্রতিষ্ঠানের সাবেক এমডি। এই রাশেদুল হকই পিকে হালদারের প্রধান সহকারী। 2010 সালে প্রশান্ত হালদার যখন রিলায়েন্স ফাইন্যান্সের এমডি, তখন এই প্রতিষ্ঠানের ডিএমডি ছিলেন রাশেদ। প্রশান্ত কুমার হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলে রাশেদকে ইন্টারন্যাশনাল লিজিং এর এমডি করা হয়। 2015 সালের ঘটনা এটি। এরপরে শুরু হয় অর্থ পাচার। এজন্য নামে বেনামে প্রায় 40টি প্রতিষ্ঠান করেন পিকে হালদার। এসব প্রতিষ্ঠানের নামে বিনা বিচারে 2.5 কোটি টাকা ঋণ দিয়েছেন রাশেদুল। এটা কি বলেন আপনারা? জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং এর পরিচালক নুরুজ্জামান, একই প্রতিষ্ঠানের আল মামুন সোহাগ এবং সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে। উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। দুদক বলছে যথাসময় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে পিকে হালদারকে। বিদেশে অর্থ পাচারের করা হলে তাহলে তাদের সেই পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে এমএলএআর এর মাধ্যমে প্রচেষ্টা চালানো হয়। যদি অভিযোগ প্রমাণের পরে যখন মামলা হবে, মামলার রুজু করার পরে যদি ফিরিয়ে আনার প্রয়োজন হয়, তাকে দেখা যায় যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে আদালতের মাধ্যমে তাকে ফেরত আনা হয়। পিকে হালদারের অর্থ আত্মসাৎ ঘটনায় এ পর্যন্ত 83টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এবারে শোক সংবাদ। মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর কমান্ডার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত আর নেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল 9:30টায় তিনি মারা যান। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। গত 20 আগস্ট ফ্লোরিডায় বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেলে হাসপাতালে ভর্তি করা হয় সিআর দত্তকে। মঙ্গলবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান মুক্তিযুদ্ধের এই বীর সেনানী। চিত্তরঞ্জন দত্ত বা সিআর দত্তের জন্ম 1927 সালের 1 জানুয়ারি আসামের শিলংয়ে। পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারঘাট উপজেলার মিরাশি গ্রামে। 1951 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং 1965-র পাক ভারত যুদ্ধে আশালংয়ে যুদ্ধ করেন দত্ত। মুক্তিযুদ্ধে সিলেট জেলার পূর্বাঞ্চলে 4 নং সেক্টর গঠন করা হলে এই সেক্টরের কমান্ডার নিযুক্ত হন চিত্তরঞ্জন দত্ত। সেক্টর কমান্ডারের দায়িত্ব পাওয়ার পর সিলেটের রশিদপুরে ক্যাম্প বানিয়ে বিস্তীর্ণ চা বাগান এলাকা বিশেষ কৌশলে যুদ্ধ শুরু করেন। মুক্তিযুদ্ধে বীরোচিত অবদানের জন্য পান বীর উত্তম খেতাব। ঢাকার কাটাবন থেকে কাউরন বাজার সিগন্যাল পর্যন্ত বীরোত্তম সিআর দত্ত সড়কটি তার নামে নামকরণ করা হয়েছে। তিনি একজন দেশপ্রেমিক ছিলেন। মাতৃভূমির ডাকে তিনি এগিয়েছিলেন। অত্যাচারিত, অবহেলিত, নির্যাতিত জাতির পাশে তিনি দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটাই ছিল তার যুদ্ধ, তার মুক্তিযুদ্ধ। 1973 সালে স্বাধীন বাংলাদেশের জন্য সীমান্ত রক্ষা প্রহরী গঠনের দায়িত্ব পান চিত্তরঞ্জন দত্ত। তিনি ছিলেন বাংলাদেশ রাইফেলসের প্রথম মহাপরিচালক। 1984 সাল পর্যন্ত সরকারের নানা দায়িত্ব পালন করার পর প্রতিষ্ঠা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শেষ পর্যন্ত যুক্ত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে। তার মৃত্যুতে বিরাট একটা নেতৃত্বে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, কারণ জেনারেল দত্তের মতো এরকম সাহসী নেতা পাওয়া খুব মুশকিল। জেনারেল দত্ত আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। তার শূন্যতা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু তার যে কাজ আমি মনে করি যে এগুলো তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা দরকার। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো 6টা নিউজ আওয়ারে বাইজিস স্টিল বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। সিরাজুল ইসলাম হাসপাতালকে 30 লাখ টাকা জরিমানা। কালো টাকা সাদা করলে কেউ প্রশ্ন তুলতে পারবে না, এনবিআর।
6টা নিউজ আওয়ারে আরও একবার আমন্ত্রণ। জানাবো দেশের আরও কিছু খবর। টেস্টের ভুয়া রিপোর্ট, মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ও টেস্টিং কিট ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগে মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে 30 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুর 12:30টায় হাসপাতালটিতে অভিযান শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের টাস্কফোর্সও সমন্বিতভাবে এই অভিযানে অংশ নিয়েছে। হাসপাতালটি অন্য হাসপাতাল থেকে বিভিন্ন পরীক্ষা করে নিজেদের প্যাডে রিপোর্ট দিত। রক্ত সংরক্ষণও সঠিক তাপমাত্রায় করা হয়নি বলে অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি কোভিড রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো নিয়ম মানছে না এই হাসপাতালটি। একই জায়গায় করোনা আইসিইউ ল্যাব এবং করোনা ইউনিট তৈরি করে সেবা দিচ্ছিল হাসপাতালটি। মাইক্রোবায়োলজি ল্যাবে মাইক্রোবায়োলজি স্যাম্পলগুলি যে প্রক্রিয়া টেস্ট করা হচ্ছে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা রাখার কথা, কিন্তু সেখানে মাত্র 8 থেকে 10 ঘন্টা তারা রেখে কিন্তু রিপোর্টে উল্লেখ করতেছে যে 48 ঘন্টা রাখা হয়েছিল। একটা পেট্রি ডিশে একজন রোগীর স্যাম্পল দিয়ে টেস্ট করার কথা, কিন্তু সেখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা পেট্রি ডিশে 3 জন করে আপনার 3 জনের স্যাম্পল দেওয়া হচ্ছে। যার ফলে হচ্ছে কি কোনোভাবেই কোনো অথেন্টিক রিপোর্ট এখানে তৈরি হয় না। কোভিড ইউনিটের পাশে আইসিইউ রয়েছে, আইসিইউতে আমরা প্রচুর পরিমাণে এক্সপার্ট সার্জিক্যাল আইটেম পেয়েছি এবং এখানে কোভিডের যে প্রোটোকল রয়েছে কোভিড হাসপাতালে সেই প্রোটোকলটি পুরোপুরি মানা হচ্ছে না। এনবিআর প্রসঙ্গ, কালো টাকা সাদা করলে কেউ প্রশ্ন তুলতে পারবে না, এমনকি দুদকও না। একথা জানালেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি বললেন, ভ্যাট ফাঁকি ঠেকাতে দোকানে বসানো হচ্ছে ইলেকট্রিক্যাল ফিজিক্যাল ডিভাইস নামক নতুন মেশিন। কালো টাকা বৈধ কিংবা অবৈধ, যার উপর কোনো কর দেয়া হয় না, অর্থনীতিতে সেটাই কালো টাকা। দেশে কত কালো টাকা আছে তার সঠিক হিসাব নেই, তবে অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তাদের হিসাব দাবি করছে মোট দেশজ উৎপাদনের বড় অংশই কালো টাকা। আড়ালে থাকা সেই কালো টাকা প্রকাশ্যে আনতে চায় সরকার, তাই কয়েক বছর ধরেই দিচ্ছে সাদা করার সুযোগও, কিন্তু সাদা হয়েছে কমই। 15টি অর্থ বছরে মাত্র সাদা হয়েছে 14,000 কোটি টাকা। অপরিশোধিত অর্থের সারাটা পাচ্ছি না, আমরা তেমন সারা পাচ্ছি না বা পাইনি এখন পর্যন্ত মনে হয়, যতদূর জানি। অভিযোগ আছে কেউ কালো টাকা সাদা করলেও দুদক সহ সরকারের অন্যান্য দপ্তর থেকে নানা প্রশ্ন করা হয়। তবে এনবিআর চেয়ারম্যান আশ্বাস দিয়ে বলছেন আর কোনো প্রশ্ন নয়। এই ক্ষেত্রে যেটা হয় যে অনেকে ভয় পায় যে আমার এই অপরিশোধিত অর্থ এই এনবিআর হয়তো বলল যে প্রশ্নের উত্থাপন করবে না, কোথা থেকে এই অপরিশোধিত অর্থ আসলো বা তার উৎস সম্পর্কে প্রশ্ন করবে না, কিন্তু তারপরে তার মনের ভিতরে ভয় থেকে অন্য প্রতিষ্ঠান যদি প্রশ্ন করে, ইন্ডিমেন্টে দিয়ে দিচ্ছে যে কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারে না। যদি কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করে তাহলে সে সোজা যে আদালতে রিট করবে। এর আগে তিনি উদ্বোধন করলেন নতুন ভ্যাট মেশিন, ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস। আপাতত দেয়া হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের 100 দোকানে। জুনের মধ্যে দেয়া হবে আরও 1 লাখ মেশিন। এর ফলে এনবিআর সরাসরি তাৎক্ষণিকভাবে দেখতে পারবে কে কত কেনা বেচা করলো আর গ্রাহক কত ভ্যাট দিল। থাকবে না ভ্যাট ফাঁকির সুযোগও। গোলাম কাদির বাবু, এটিএন নিউজ, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কুষ্টিয়ায় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কেটে বিঘা প্রতি চাষিদের খরচ কমেছে 1400 টাকা থেকে 1500 টাকা। এই মেশিনে 1 বিঘা ধান কাটতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি হয়ে যায় একই সঙ্গে। খরচ পড়ে মাত্র 1300 থেকে 1400 টাকা, যেখানে প্রচলিত সনাতন পদ্ধতিতে খরচ দ্বিগুণেরও বেশি। চলতি মৌসুমে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আউশ ধানের আবাদ হয়েছে 600,500 হেক্টর জমিতে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা জানান, ধান কাটার ক্ষেত্রে কৃষি যন্ত্র ব্যবহারের ওপর জোর দিয়েছেন সরকার। এতে কৃষকদের ভর্তুকি দেয়া হচ্ছে। এবারে মেটাল প্রেজেন্ট কৃষি সংবাদ, সুজলা সুফলা। সাতটি সংস্থার 21টি সেবা
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে দিচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এর ফলে শিল্প কারখানায় বিনিয়োগ অনেকটাই সহজ হচ্ছে। বিডার কাছ থেকে পাওয়া অনলাইন সেবার মধ্যে রয়েছে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের কোম্পানির নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, জাতীয় রাজস্ব বোর্ডের ETIN, ভিসা সুপারিশ ও সংশোধন, ভিসা অন অ্যারাইভাল ও সংশোধন, কাজের অনুমতি, মেয়াদ বর্ধিতকরণ, সংশোধন ও বাতিল, রেমিটেন্স সার্ভিস, সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট, নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ, সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ছাড়পত্র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ব্যবহার ছাড়পত্র। গত রোববারও এই লক্ষ্যে বিডা 3টি সরকারি সংস্থা ও একটি বাণিজ্য সংগঠনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। ছোট নিউজ আরে নিচ্ছি ছোট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি থেকে আবারও ফিরে এলাম ছটা নিউজ আওয়ারে। ফিরে এসে জানাবো দেশের বাইরের খবর। ভারতে আগামী 6 মাসের জন্য কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সোনিয়া গান্ধী। এরপর ভোটাভুটির মাধ্যমে নতুন সভাপতি বাছাই করা হবে। সোমবার দলটির ওয়ার্কিং কমিটির 7 ঘণ্টার বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সোনিয়া গান্ধীকে অন্তর্বর্তী সভাপতি হিসেবে কার্যভার সামলানোর প্রস্তাব দেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর আগে রোববার অন্তর্বর্তী সভাপতির পদে আর থাকতে চান না বলে জানিয়েছিলেন সোনিয়া। মূলত তার এই চিঠির কারণেই সোমবার দলের ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। এর আগে রাহুল গান্ধী জানিয়েছিলেন তিনি আর কংগ্রেস সভাপতির পদে ফিরতে চান না, বরং দলের হয়ে কাজ চালিয়ে যাবেন। গত শনিবার দলীয় অন্তর্কোন্দল ও নেতৃত্ব সংকট নিয়ে সোনিয়া গান্ধীর কাছে চিঠি দেন কংগ্রেসের জ্যেষ্ঠ 23 নেতা। তৃণমূলে অসন্তোষ তৈরি হওয়ায় দলীয় কার্যক্রমে শৃঙ্খলা থাকছে না বলেও চিঠিতে দাবি করা হয়। জানাবো খেলার খবর। ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহোকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছেন প্যারাগুয়ের আদালত। শর্ত হিসেবে প্যারাগুয়ের একটি দাতব্য সংস্থাকে $90,000 দান করে দিতে হবে রোনালদিনহোকে। ফলে নিজ দেশে ফিরে যেতেও আর কোনো বাধা থাকল না। গত মার্চে জাল কাগজপত্র নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেন সাবেক এই ফুটবলার। পালাজো ক্যাসিনোর মালিক নেলসন বেলত্তির আমন্ত্রণে একটি দাতব্য সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার জন্য প্যারাগুয়েতে আসেন রোনালদিনহো। দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের অভিযোগ, পাসপোর্টে রোনালদিনহোর নাম, জন্মস্থান, জন্ম তারিখ ঠিক থাকলেও নাগরিকত্বের জায়গায় ব্রাজিলের বদলে লেখা ছিল প্যারাগুয়ে। এই অপরাধে সাবেক ফুটবলার রোনালদিনহোকে গ্রেফতার করে দেশটির পুলিশ। গত 5 মাস ধরে সেখানে আটক ছিলেন রোনালদিনহো। খেলার খবর জানিয়ে শেষ করব 6টা নিউজ আওয়ার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এবছর পিইসি পরীক্ষা হবে না। করোনার দ্বিতীয় ঢেউ সামনে, 24 ঘন্টায় 45 জনের মৃত্যু। একজন রোহিঙ্গাও ফেরত যায়নি 3 বছরে। মুক্তিযুদ্ধের সেনানী সিআর দত্তের জীবনাবসান। সিরাজুল ইসলাম হাসপাতালকে 30 লাখ টাকা জরিমানা। কালো টাকা সাদা করলে কেউ প্রশ্ন তুলতে পারবে না, মন্তব্য এনবিআরের। সোনিয়া গান্ধী কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি। এবং মুক্তি পেলেন ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহো। দর্শক, এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STR এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।